সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। দুপুর পরেই জামাত বিএনপির মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কেউ আলোচনা করেনি বললেন জামাতের আমির। একটা জেনারেশন নেশার কারণে নষ্ট হয়ে গেছে বললেন জ্বালানি মন্ত্রী। ফারাক্কা বাঁধ মরণ ফাঁদে পরিণত হয়েছে বললেন মির্জা ফখরুল। এবার জামাতকে নিয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি সরকার। সর্বশেষ জানবেন যেই কর্মকাণ্ড যেই কারণগুলোর কারণে প্রধানমন্ত্রী তারেক রহমান জামাতকে নিষিদ্ধ করতে পারে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কেউ আলোচনা করেনি বলেছেন জামাতের আমির। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তির বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কেউ জামাত ইসলামের সঙ্গে আলোচনা করেনি বলে মন্তব্য করেছেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধী দলের নেতা শফিকুর রহমান। আজকে শনিবার বিকেলে রংপুরে সুধী সমাবেশে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। বাণিজ্য চুক্তির বিষয়ে জামাত সহ সব দল জানত, কিন্তু তারা কোনো বিরোধিতা করেনি বলে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের দুজন উপদেষ্টা মন্তব্য করেছেন। এ বিষয়ে জামাতের অবস্থান কি জানতে চাইলে শফিকুর রহমান বলেন, এই প্রশ্ন আগে এসেছে। আগে যখন এসেছিল তখন আমি আমার নিজের একটা বক্তব্য দিয়েছি যে সরকারের পক্ষে থেকে কেউ আমাদের সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা করেনি। এখনো আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, তৎকালীন সরকারের পক্ষ থেকে কোনো একজন মানুষ এই বিষয়টি নিয়ে একটা শব্দও করেনি, উচ্চারণও করেনি। এটাই হচ্ছে আমাদের পজিশন। গণভোটের পক্ষে ৭০% মানুষের রায়কে সরকারি দল অপমান ও অগ্রাহ্য করেছে বলে জানান বিরোধী দলীয় নেতা। তিনি বলেন, আমরা কথা দিয়েছি এই কর্মসূচি আমরা বাদ দেব না, পরিত্যক্ত ঘোষণা করব না। সংসদের ভেতরেও লড়াই চালিয়ে যাব, বাইরেও লড়াই চালিয়ে যাব। গণভোটের রায় ইনশাআল্লাহ একদিন না একদিন এই বাংলাদেশে বাস্তবায়ন হবে। গণভোটের রায় অপমানে অবহেলায় পরিত্যক্ত হবে না ইনশাআল্লাহ। জামাতের আমির আরো বলেন, এই রাষ্ট্রের রূপান্তর চায় জনগণ, বিশেষ করে আমাদের যুব সমাজ চায়, কিন্তু সেখানে রূপান্তরের জন্য যে সমস্ত অর্ডিন্যান্স অন্তর্বর্তী সরকার জারি করেছিল বর্তমান সরকার দল সব বাদ দিয়েছে। এগুলো তারা আলোচনার টেবিলে আনেনি। আমাদের আলোচনার সুযোগ না দেওয়ার আমরা সংসদ থেকে ওয়াক আউট করেছি, কিন্তু আমরা কারোর জন্য সংসদ ছেড়ে দেইনি। অনেক জায়গায় সরকারি দল উল্টাপাল্টা করে ফেলেছে। উল্লেখ করে শফিকুর রহমান বলেন, তারা গণভোটকে অগ্রাহ্য করেছে। তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন করে অত্যন্ত দুর্বল ও বিতর্কিত একজন মানুষকে সেই সম্মানজনক জায়গায় বসিয়েছে। ৪২টি জেলায় তারা প্রশাসক নিয়োগ দিয়ে বসেছে। একটা ডেমোক্রেটিক প্রসেসে দেশ যখন এগিয়ে যাচ্ছে, এ সময় কেন প্রশাসক নিয়োগ দিতে হবে? জামাত ক্ষমতায় গেলে উত্তরাঞ্চলকে কৃষির রাজধানী করা হবে বলে জানান বিরোধী দলীয় নেতা। তিনি বলেন, আমরা পদ্মা ব্যারেজের এই উদ্যোগকে অভিনন্দন জানাই, কিন্তু এটা তিস্তার বিনিময় নয়। তিস্তার জায়গায় অবশ্যই তারা পাওনা দিতে হবে। এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করতেই হবে। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহানগর জামাতের আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দেন শফিকুর রহমান। মহানগর জামাতের আমির এটিএম আজম খান এতে সভাপতিত্ব করেন। বক্তব্যের শেষে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র পদে আজম খানকে দলীয় প্রার্থী ঘোষণা করেন শফিকুর রহমান। এর আগে আজ সকাল ৯টা থেকে একদিনের সফরে রংপুর আসেন জামাতের আমির। এরপর রংপুর নগরের মডেল কলেজ হুরুমে রংপুর দিনাজপুর অঞ্চলের উপজেলা ও থানা আমিরের সম্মেলনে যোগ দেন তিনি। একটা জেনারেশন নেশার কারণে নষ্ট হয়ে গেছে বলেছেন জ্বালানি মন্ত্রী। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, প্রতিটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রতি সপ্তাহে একদিন হলেও খেলাধুলার সুযোগ করে দিতে হবে। মনে রাখতে হবে, মাদক থেকে বাঁচতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদকের পরিবর্তে খেলাধুলা ও স্বাস্থ্য রক্ষার বিষয়ে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। একটা জেনারেশন নেশার কারণে নষ্ট হয়ে গেছে, তাদের সঠিক পথে এনে সুস্থ সুন্দরভাবে বেড়ে ওঠার সুযোগ করে দিতে পারলে দেশটা সুন্দর হবে। শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ ক্যারেক্টর স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত ও গুণীগণ সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ইকবাল হাসান মাহমুদ বলেন, মাদক বাড়ার কারণ হলো আমাদের খেলার মাঠ ছোট হয়ে গেছে। আমাদের খেলাধুলা যদি থাকতো তাহলে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় তরুণীরা আড্ডা দিত, মেরে মদকে আসক্ত হতো না। প্রতিটি শহরে অনেক বড় বড় বাড়ি নির্মিত হয়েছে, সেখানে অনেক ছেলেমেয়েরা বাস করে, কিন্তু এসব ছেলেমেয়েরা খেলাধুলা করার মতো কোনো জায়গা নেই। এতে করে তাদের স্বাস্থ্যের যেমন ক্ষতি হচ্ছে তেমনি মনও নষ্ট হয়ে যাচ্ছে। মন্ত্রী বলেন, প্রত্যেক স্কুলে প্রতিটি শ্রেণীতে সপ্তাহে একদিন 2 ঘন্টা করে গেমস ক্লাস রাখতে আমি জেলা প্রশাসককে বলে দিয়েছি। সেখানে ফুটবল বাস্তবায়িত থেকে শুরু করে
গ্রামীণ খেলাধুলা থাকবে। খেলাধুলা না করলে শরীর ভালো থাকে না, শরীর ভালো না থাকলে মনও ভালো থাকে না। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শেখার কোনো বয়স নেই। শিক্ষা এমন এক সম্পদ যা কেউ চুরি করতে পারে না। নিজের পরিবারের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, আমার দাদা একজন কৃষিজীবী হয়েও 1924 সালে তার ছেলেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন। তখন সিরাজগঞ্জ কলেজ ছিল না। ম্যাট্রিক পাশ করে বাইরে গিয়ে পড়তে হয়েছে। একজন সাধারণ মানুষও স্বপ্ন দেখেছিলেন তার সন্তানকে শিক্ষিত করবে। তিনি বলেন, দেশটা শুধু আমাদের নয়, আগামী প্রজন্মের। আমরা একসময় চলে যাব। আমি চাই সিরাজগঞ্জকে এমন একটি জায়গায় রেখে যেতে যেটা নিয়ে তোমরা গর্ব করতে পারো। ফারাক্কা বাঁধ মরণ ফাঁদে পরিণত হয়েছে বলেছেন মির্জা ফখরুল। ভারতে নির্মিত ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অভিন্ন নদীতে একের পর এক বাঁধ নির্মাণ করে পানি প্রত্যাহার বাংলাদেশের অস্তিত্বের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। 16 মে ফারাক্কা দিবস উপলক্ষে শুক্রবার দেওয়া এক বাণীতে বিএনপির মহাসচিব এ কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, আন্তর্জাতিক আইন কানুন ও কনভেনশনের তোয়াক্কা না করে ভারত থেকে বাংলাদেশে প্রতিবাহিত 54টি অভিন্ন নদীতে একের পর এক বাঁধ নির্মাণে নদীর ধারাকে বাধাগ্রস্ত করে। এর মাধ্যমে ভারতের একতরফা নিজেদের অনুকূলে পানি প্রত্যাহার বাংলাদেশের অস্তিত্বের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। বাংলাদেশ নিষ্ফলা উষ্মর ভূমি হয়ে ওঠার আলামত ইতিমধ্যে ফুটে উঠেছে। ফারাক্কা দিবসের তাৎপর্য আজও অত্যন্ত প্রাসঙ্গিক উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আজ থেকে 49 বছর আগে অবিসংবিধিত মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ডাকে সারা দেশে থেকে লাখো জনতা ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত গঙ্গা নদীর পানি আন্তর্জাতিক আইন অনুযায়ী ন্যায্য হিস্য আদায়ের সংগ্রামে ফারাক্কা অভিমুখে ঐতিহাসিক মিছিল লং মার্চে অংশ নেয়। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ভারতে গঙ্গা নদীর ফারাক্কা পয়েন্টে বাঁধ নির্মাণ করে অভিন্ন নদীর পানি একতরফা প্রত্যাহার শুরু করা হয়। এর ফলে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে। ওই এলাকায় পানি সহ নানাবিধ প্রাকৃতিক ভারসাম্যহীন তীব্র আকার ধারণ করেছে। মির্জা ফখরুল বলেন, জীবন বৈচিত্র্য ও পরিবেশগত মানকে বিবেচনা না করে এবং প্রাকৃতিক ও মানবিক বিপর্যয়ের সম্ভাবনাকে উপেক্ষা করে তৎকালীন আওয়ামী লীগ সরকারের জনগণের মতামত অগ্রাহ্য করে ভারতকে কয়েক দিনের জন্য পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দেয়। কিন্তু সেই বাঁধ অব্যাহত এবং এখন পর্যন্ত চালু থাকায় সেটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। তৎকালীন আওয়ামী লীগ সরকারের কারণে এদেশের জনগণ পানির ন্যায্য হিসাব থেকে বঞ্চিত। বিএনপির মহাসচিব আরো বলেন, এই বঞ্চনা এই দেশের প্রাকৃতিক বিপর্যয়ের দুর্দশার আশঙ্কায় দূরদর্শী জননেতা ভাসানী জনগণকে সঙ্গে নিয়ে ফারাক্কা অভিমুখে ঐতিহাসিক মিছিল করে ভারত সরকারের কাছে প্রতিবাদ জানান এবং বিষয়টি বিশ্ব সম্প্রদায়ের নজরে আনেন। তখন থেকে ব্যাপক মান বিপর্যয় সৃষ্টিকারী ফারাক্কা বাঁধের বিষয়টি আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপকভাবে আলোচিত হতে থাকে। দর্শক, এতক্ষণ শুনতে পারলেন আপনারা গুরুত্বপূর্ণ নিউজ। বর্তমান দেশের প্রেক্ষাপট, রাজনৈতিক পরিস্থিতি সমস্ত কিছু মিলিয়ে আজকের এই ভিডিওতে আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পারলেন। সেই সাথে প্রধানমন্ত্রী তারেক রহমান হঠাৎ করেই কেন জামাতকে নিয়ে কঠিন থেকে কঠিন একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে, এর পেছনে কি রয়েছে? জামাত কি তাহলে নির্বাচন থেকে ছিটকে পড়তেছে, রাজনীতি থেকে বাদ পড়তেছে? দর্শক, আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত? আজকের এই ভিডিওতে যেসব প্রতিবেদন তুলে ধরা হয়েছে এই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি অনুরোধ, সময় 72 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।